তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল। ওরা ডাকছিল যাওয়ার জন্য, যে বলে যে আমাকে ডাকছিল তো তৌহিদ আফ্রিদি তোমার ডাকছিল, এটাই বলতাছি। বাংলাদেশের একজন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন তৌহিদ আফ্রিদি, যিনি ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন এবং পাশাপাশি মানবতার কাজও করে থাকেন। তাকে সবাই চিনে মানবতার ফেরিওয়ালা নামে। তিনি শুধু ফেসবুকে ভিডিও তৈরি করেন এটাও নয়, তিনি ইউটিউবে যে বাংলাদেশ থেকে 10টি শীর্ষ স্থান দখল করে রেখেছে তার মধ্যে হচ্ছেন তিনি 10-এ আছেন। ডিবি হারুনকে হাতিয়ার করে তিনি যে অন্যায়গুলো করেছেন এ পর্যন্ত কেউ কিন্তু জানতো না, এবং কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে তিনি ডিবি হারুনকে হাতিয়ার বানিয়ে ডিবির মাধ্যমে ধরে নিয়ে তাদেরকে অত্যাচার করত, সেটাও কিন্তু কেউ জানতো না। তিনি গ্রেপ্তার হওয়ার পর সবগুলো বেরিয়ে আসলো। বাংলাদেশের একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ, তার মুখ থেকে আজকে আমরা শুনবো, এবং আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যার নাম মিয়া ভাই, তার পেজের নাম, তিনিও কিন্তু তার শিকার হয়েছেন এবং তাকে যে মারধরগুলো করেছেন তার কষ্টে বা তার কান্না জড়িত কণ্ঠে সেটাই আজকে আমরা আপনাদেরকে শোনাবো। তো চলুন দেখে যাক। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই। আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যায়। সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। আজ এই ঘটনার প্রায় 2.5 বছর কেটে গেছে ভাই। এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে, কাদের কাদের সাথে এরকম কাজ করছে। এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আমি তৌহিদ আফ্রিদিকে মাফ করে দিছি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মাফ করে নাই। আজ থেকে 2.5 বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই, যেই ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ভিডিওটি তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই, যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয়, দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন, আফ্রিদি ব্রো তো খুব রাগান্বিত হয়ে গেছে। আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন, আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দিই। পরে বললো না, ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলিট করতে পারবেন না। তো আমিও আশায় আছি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলিট করতে, আমি ডিলিট করে দিব। দুপুরবেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া। সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন, আপনি একটু ডিবি অফিসে আসেন, আপনি ওইখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিওগুলো বানাবেন না। তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকাইছে ডিবি অফিসের মধ্যে, সেহেতু আর কোনো ঝামেলা নাই, পুলিশের সামনে তো আর আমাকে মারধর করতে পারবে না। এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি, ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে, আমি কি করব? সবাই বলল তুমি যাও গিয়ে ওইখানে একটা মুসলেখা দিয়ে আসো। আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই। ওইখানে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় 4 তলায়। একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায়, গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল। আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না? পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ। আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায়, মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয়। এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস? আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম, সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে 20টা তারা বাড়ি মারে। আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো, আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না, শুধু ছটফট করে কাঁপাকাঁপি করছিলাম। এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে, তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপরেও তারা প্রায় 2-3 জন আমাকে আঘাত করতে থাকে। অন্যদিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৌহিদ আফ্রিদির সাথে কথা বলছিল, মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে, আপনি যা চাচ্ছেন তার চাইতে এক্সট্রিম হয়ে যাচ্ছে। অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে তারপরও পুলিশ অফিসার মানে নাই। সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব, একটা বস্তা রেডি কর, ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো। আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই। পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে, আমার তো বাধা, আমাকে এইভাবে বসায়,
তো এইভাবে বসে বলতেছে সরি বল তৌহিদ আফ্রিদিকে সরি বল। তখন আমি ভিডিও কলের মধ্যে তৌহিদ আফ্রিদিকে সরি বলা শুরু করলাম, আমি মাপ চাওয়া শুরু করলাম। যেহেতু আমার চোখ বাঁধা, আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু জানি না। শুধু আমি এইভাবে বসেছিলাম মাটির মধ্যে, বসে বলতেছি ভাই আমাকে মাফ করে দেন ভাই, যা করছি জীবনে অনেক বড় ভুল করছি, আর কোনোদিন আমি ভিডিও বানাবো না। এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি যেন কোনো ভিডিও টিডিও না বানাই। তো যে পুলিশ আমার শরীরের মধ্যে আঘাত করছিল উনার নামও ছিল সায়েম, উনি আমাকে বলতেছে যে 10-20 হাজার টাকা দে তাহলে তোর মাইকটা একটু কম হবে। তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কিভাবে টাকা পয়সা দিব, আমি কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি, সেটা দিয়ে কোনোভাবে চলি। তখন বললো যে ফকিন্নির বাচ্চা, এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না, তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে। মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে, প্রায় 1 ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয়। এবং এসে আমি যখন কান্না করছিলাম, যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা, আমি কান্না করছি, তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে, মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে। উনারা বলে দিচ্ছে, আমি সেটা লিখছি, লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে আসি। এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে, 4-5 বার শুট নিছে। সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৌহিদ আফ্রিদিকে নিয়ে যে ভিডিও বানাইছে এটা ভুল হয়েছে, আর জীবনে এরকম কিছু করবো না। ওই ভিডিওটা হয়তো আফ্রিদির কাছে তারা দিচ্ছে, এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৌহিদ আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে। তো শুধু আমি এটা বলবো, আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই। আমি তখন সত্য কথা বলতাম, যে অন্যায় যেখানেই হচ্ছে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করতাম। তো আমি চিন্তা করি নাই কোনোদিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায়ভাবে আমাকে এইভাবে পিটাবে ভাই। আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন, আমার নামে কোনো অভিযোগ নাই, আমার নামে কোনো মামলা নাই, অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ব্যাড সাইডও আছে। তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাড সাইড আপনারা পাইছেন কিনা, আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা আজ পর্যন্ত। আমি সবসময় চিন্তা করছি যে আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে, ভালো কাজ করতে হবে, যাতে করে জনগণ আমাকে ভালো বলে। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই, সত্য কথা কয়জনকে বলতে দেখছেন? কারণ সত্য কথা তারা বলতে পারে না, বললেই তাদের অবস্থা এরকম ভয়াবহ হয়। আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে, আমি যখন হ্যান্ডকাপটা পিছনে আমার বাধা হয়েছে ডিবি অফিসের, তখন আমি জাস্ট চিন্তা করতেছি যে আমি কি বড় অন্যায় করছি, আমি অনেক বড় ক্রিমিনাল, আমার নামে কোনো জিডি নাই, আমার নামে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই, কে ডাকাইলো, কি কারণে করলো, আর একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া। এবং আমার সামনে একটা খাতা নিয়ে লিখতেছে, মানে 7টা-8টা মামলা লিখে ফেলছে, আমি জামাত শিবির করি, আমি হুজুরদের পক্ষে কথা বলি, আমি এইটা ওইটা জঙ্গি, কত কিছু বলছে তারা। এবং এক পর্যায়ে আমার হাতে একটা পিস্তল দিয়ে তারা ছবিও তুলছে। মানে সেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। প্রায় 1টা ঘন্টা এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম নিয়ে আমাকে পিটাইছে। শুধু লাঠি দিয়ে আঘাত করছে তা কিন্তু না, তারা হাত দিয়ে আমার গালের মধ্যে অল টাইম মারতে থাকছে। কে মারছে, কি করছে আমি জানি না ভাই। আমার সাথে কি ঘটছে আমি আজ অব্দি কাউকে এই বিষয়টা বুঝাইতে পারি নাই। আমি কখনো আমার অনুভূতি আমি শেয়ার করতে পারি নাই। খালি বলছি যে আল্লাহ একদিন তুমি এটার বিচার করবা। আমি সত্য কথা বলছি, এই জন্য আমার উপর আঘাত করা হয়েছে, এটার বিচার একদিন তুমি করবা। কেন আমি চাই না আজকে তৌহিদ আফ্রিদির ক্ষতি হোক? কারণ আমি গরিব মানুষ ভাই, আমার শরীরে যদি আপনারা পিটান আমি ওই ব্যথাটা মোটামুটি সহ্য করে নিতে পারবো। গরিবের তো অনেক আঘাতই সহ্য করতে হয়, তবে আফ্রিদি তো মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে, বড় লোক মানুষ ভাই, ওর কথায় পুলিশ প্রশাসন সব উঠে বসে। যদি পুলিশ ওর কথায় না উঠতো তাহলে সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাকে কিভাবে এনে ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বেআইনি ভাবে আমার উপরে আঘাত করতে পারে। প্রায় 1 বছর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল। ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই, ওই দিন পিছন থেকে একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না, ডিবি হারুনের কি লাগে আফ্রিদি, আপনি আফ্রিদির সাথে লাগতে ডাকছিল যাওয়ার জন্য, যে বলে যে মানে আমাকে ডাকছিল, তো মানে তৌহিদ আফ্রিদি মানে তোমার ডাকছিল, এটাই বলতাছি। মানে সরাসরি সে নিজে ডাকে নাই, তার লোক দিয়ে মেসেজে ডাকাইছিল নাকি, মেসেজে তো কলে তো লোক দিয়ে ডাকাইছিল। ডাকানোর পরে ও যায় নাই, ও জানতো যে তৌহিদ আফ্রিদি মানুষ নিয়া তারপরে ওর লোকজন দিয়া মানে গণপিটানি দেয় আর কি, ডিবি অফিসে মারতো এই আর কি। কিন্তু ও ডাকছিল মাই টিভির অফিসে আমাকে। আচ্ছা যেটাই হোক, মানে মাইক দূর করতো আর কি। আরো লোকজন আছে অনেকেরই, যে সাইম ভাই আছে। আর এই তৌহিদ আফ্রিদি যদি ক্ষমতায় থাকতো, যে কিছুদিনের মধ্যে দেখতেন যে ইউটিউবার রাকিব হুসাইন আছে না, ওরেও হচ্ছে টিভি অফিসে নেওয়াইতো। কারণ তৌহিদ আফ্রিদি ভিতরে একটা হিংসা ছিল যে আমার থেকে বড় কেউ হতে পারবে না, এই প্রতিহিংসাটা তৌহিদ আফ্রিদির ভিতরে থাকতো। কিন্তু উনি যে মানুষের সাহায্য করে, কি সত্যি সাহায্য করে? মানুষদেরকে তো দেখানোর জন্য সাহায্য করে যে আমি খুব ভালো মানুষ। তো মানুষদেরকে তো আমিও সাহায্য করি, কিন্তু আমিও ভালো মানুষ দেখানোর জন্যই করি, সত্যিটা বললাম।
সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল, এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল, পায়ের মধ্যে বাড়ি মারছে, আমি এভাবে পড়ে গেছি, তারপর আমার হাত পিছনে এভাবে হ্যান্ডকাপ পরা ছিল, মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল। ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না। এমন ভাবে আমাকে নির্মম ভাবে এরকম হাতই করে মাথাটা বাইদা নির্মম ভাবে আমাকে যে পিটাইছে, আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না। মানে যারা বলতেছেন যে সাইম ভাই আপনি এটা অভিনয় করছেন, ভাইরাল হওয়ার জন্য এখন আসছো এতদিন পরে, ভাই আমি ভাইরাল হইতে আসি নাই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা প্রতিনিয়ত মানুষকে ভাইরাল করছে, ভাইরাল আমি হইতে আসি নাই। আজকে 2.5 বছর পরে কেন এই কথাটা বলতেছি? 17 বছর স্বৈরাচার সরকারের সবকিছু আপনারা সহ্য করতে পারছেন, 17 বছর কেন বলেন নাই? মুখ বুজে সহ্য করছেন।